কর্নেল চৌধুরী, আপনি বক্তব্যগুলো শুনলেন এবং এইগুলো কিন্তু কোনো রকমভাবে দিল্লি পুলিশের তরফ থেকে বা ভারতের কোনো একটি জায়গা, কোনো একটি অংশ থেকে দাবি করা হচ্ছে বা বলা হচ্ছে এরকম নয়। এই কথাটা বাংলাদেশ পুলিশের হাতে যাদেরকে তুলে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফে, বিএসএফ বিজিবির যে ফ্ল্যাগ মিটিং তারপর তুলে দেওয়া হয়েছে, বাংলাদেশের মুজিবনগর থানায় এরা ধৃত, এদের জবানবন্দি, এদের বক্তব্য, এরা এটা বলছে। প্রশ্ন হচ্ছে আমার আপনার এই যে বাংলা, এই বাংলা কি এদের জন্য বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য সেফ হেভেন হয়ে গিয়েছে? স্বপন, প্রথমে বলি ভাষা, ডায়ালেক্ট এবং অ্যাকসেন্ট এই তিনটে আলাদা জিনিস। হ্যাঁ, অনেকে গুলি দিচ্ছে বাংলা ভাষা, লিঙ্গুইস্টিক হয়তো বাংলা ভাষা, তার মধ্যে কিন্তু 12টা ডায়ালেক্ট আছে এবং 800-র বেশি, প্লিজ আন্ডারস্ট্যান্ড স্বপন এবং যারা দেখছেন, 800-র বেশি অ্যাকসেন্ট আছে। অ্যাকসেন্ট প্রত্যেক 50 থেকে 100 কিলোমিটার, যখন পশ্চিমবাংলায় আছি প্রত্যেক 100 কিলোমিটারে যখন একজন ট্রাভেল করছে, বড় কলকাতা থেকে আমি বাঁকুড়া যাচ্ছি অথবা বীরভূম যাচ্ছি, 100 কিলোমিটার, 70 থেকে 100 কিলোমিটারে অ্যাকসেন্ট চেঞ্জ হয়ে যাবে। ভাষাটা বাংলা, ডায়ালেক্ট চেঞ্জ হতে পারে, অ্যাকসেন্ট চেঞ্জ হতে পারে, কিন্তু প্রকৃতভাবে ভাষাটা কিন্তু বাংলা। এবং আমি যদি বাংলাদেশে চলে যাই, ওখানেও সবাই বাংলায় বলে, কিন্তু ডায়ালেক্ট আলাদা এবং অ্যাকসেন্ট আলাদা। সিলেটি একরকম বাংলা, ময়মনসিংহে একরকম বলে, চট্টগ্রামে একরকম বলে। তো এই বিভিন্ন জায়গায় এই জিনিসটাকে না গুলিয়ে দিচ্ছে রাজনৈতিক ভাবে দুটো রাজনৈতিক দল। তাদের মোক্ষম অবজেক্টিভ হচ্ছে 2026 ইলেকশন। তাই বাংলা ভাষী বাঙালিদের নিয়ে রাজনীতির খেলে সবাই নেমেছে। আমি কোনো একজন দুজন বলছি, প্রত্যেকের একটাই ফোকাল পয়েন্ট, টু উইন ইলেকশন 2026। যেহেতু পশ্চিমবাংলা ইলেকশন, তো বাংলা ভাষা এবং বাঙালির যে আত্মস্বাভিমান সেই নিয়ে খেলতে নেমে গেল। এক। দ্বিতীয় হচ্ছে যে আমি প্রশ্ন করছি তোমাকে এবং তোমার দর্শককে, স্প্যানিশ স্বপন কতগুলো দেশে বলা হয়? স্প্যানিশ 20টা দেশে, বিশ্বের রাষ্ট্রে স্প্যানিশ ভাষা কোথাও ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কোথাও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। কিন্তু মেক্সিকো যে স্প্যানিশ বলছে, সে ভেনিজুয়েলার সিটিজেন না, অথবা স্পেনে যে স্প্যানিশ বলছে সে মেক্সিকান সিটিজেন না। সবাই স্প্যানিশ বলছে, তার অ্যাকসেন্ট আলাদা, ভাষা এক, স্প্যানিশ, সিটিজেনশিপ আলাদা। তো ভারতীয় নাগরিক এবং বাংলাদেশি অথবা বাংলাদেশের নাগরিক দুটো আলাদা। ভাষা হতে পারে, ডায়ালেক্ট আলাদা হতে পারে, অ্যাকসেন্ট ডিফারেন্ট হতে পারে, কিন্তু ভাষাটা এক, সেটা বাংলা। তাই এইটা নিয়ে যেন কেউ রাজনৈতিক ভাবে আমাদের ভুলিয়ে না দেয়, কারণ অনেকে এইটার ডিভিশন করতে পারছে না, পার্থক্য করতে পারছে না, এবং বাংলা এবং বাঙালিদের এই আত্মস্বাভিমান নিয়ে সেটাকে কিন্তু অস্মিতা নিয়ে, বাঙালি অস্মিতা নিয়ে রাজনৈতিক দলগুলো গুলিয়ে ফেলছে। দুই। তৃতীয় যেটা আপনি বললেন, ইয়েস, বাংলাদেশ থেকে দেয়ার ইজ এ হিউজ ইলিগাল ইনফিল্ট্রেশন। এটা প্রত্যেক ভারতীয়কে, ইরেসপেক্টিভ সে পশ্চিমবাংলা থাকে অথবা না, এন্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে মানতে হবে দেয়ার ইজ অ্যান ইনফিল্ট্রেশন। তার জ্বলন্ত উদাহরণ যেটা তুমি দেখালে তোমার ভিডিওটা, সে নিজেই বলছে আমি বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এসে ইলিগাল ইনফিল্ট্রেট করেছি, করার পর কিছু আধার, টাকাপত্র দিয়ে আধার ভোটার বানানো যায়, হাজার হাজার এক্সাম্পল আছে, এনারাও বলে তুমি যে ভিডিও দেখালে। এবং এইখান থেকে যে আধার ভোটার বানিয়ে নিজেকে ভারতীয় নাগরিক বলে প্রুভ করার চেষ্টা করছে, এবং সে যদি কোনো বাংলাদেশে বড় ক্রাইম করে এখানে লুকিয়ে থাকতে পারে, যেটা আমরা আরেকটা ঘটনা জানি, যেখানে এসটিএফ ধরেছে, যেখানে বাংলাদেশে একটা বড় ক্রাইম করেছে, করে এসে সাধু সেজে কীর্তন করছিল। আমরা সেই স্পেসিফিক ভিডিওটাতেও আসবো কর্নেল চৌধুরী, কিন্তু আপনি যে কথাটা উত্থাপন করলেন প্রথমেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কর্নেল চৌধুরী যেই বিষয়টা বলার চেষ্টা করছেন আপনাদের আরও একটু ভালো করে দেখাই। আপনারা জানেন যে দিল্লি পুলিশের তরফ থেকে বঙ্গভবনে একটি চিঠি গিয়েছে। চিঠিটা যদি আমরা আপাদমস্তক মানে পুরোটা দেখি তাহলে দেখে মনে হবে যে একটা ট্রান্সলেটরের বা অনুবাদকের চাওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে।
কিন্তু লেখাটা যদি আমরা ভালো করে দেখি, যেটা হাইলাইট করা হয়েছে সেটা দেখতে পাচ্ছেন, সাবজেক্ট যেটা লেখা রয়েছে বাংলাদেশি ভাষায় লেখা নথির অনুবাদ, এইটা হচ্ছে গিয়ে বিষয়। এবারে প্রশ্ন হচ্ছে বাংলাদেশি ভাষা বলতে কি বোঝাচ্ছে দিল্লি পুলিশ? তারপর লেখা হচ্ছে, যেই জায়গাটা দেখুন ইয়েলো মার্ক করা, সেখানে লেখা হচ্ছে বাংলাদেশি লেখা হিসেবে চিহ্নিত নথির হিন্দি এবং ইংরেজিতে অনুবাদের জন্য বাংলাদেশি ভাষায় দক্ষ একজন সরকারি অনুবাদকের জন্য অনুরোধ করা হচ্ছে। এইটা দিল্লি পুলিশের চিঠির বয়ান, দিল্লি পুলিশ চিঠিতে এই কথাটা লিখছে। এবারে এতদিন পর্যন্ত মানে এই কথাটা কি, মানে বাংলাদেশি ভাষা বলে কোন ভাষা রয়েছে সেটা নিয়ে কিন্তু সমস্যা বাধে, নানান রকমের প্রশ্ন ওঠে, প্রশ্নচিহ্ন ওঠে। আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো ঠিক এই জায়গাতেই। কর্নেল চৌধুরী, একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গুজরাট একটি রাজ্য, আমাদের দেশের পশ্চিম প্রান্তের একটি রাজ্য। এই গুজরাটের প্রধান ভাষা কি? গুজরাটি। এবারে যারা গুজরাটি ভাষা বলেন, আমরা যদি একটু প্রত্যন্ত জায়গায় যাই গুজরাতের, যেরকম কচ্ছ বলে একটি জায়গা রয়েছে, আমরা সবাই জানি খুব ফেভারিট একটি জায়গা সব মানুষেরই, সেই কচ্ছের একটা ভাষা হচ্ছে গিয়ে কচ্ছি, কচ্ছি ভাষা। তার মানে তাহলে কি সেই কচ্ছি ভাষাকে আলাদা করে স্পেসিফিক করা হবে, যেরকম এক্ষেত্রে বাংলাদেশি ভাষাকে স্পেসিফিক করা হলো? মানে এই বিষয়গুলো কিন্তু খুব যথার্থ আপনি বলেছেন যে 26-এর ভোটের তাওয়া গরম করার জন্য কিন্তু এই বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। আর আমি আরো পরিষ্কার, তুমি গুজরাটের কেন বললে, তুমি বলো পাঞ্জাব, ভারতের পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব, দুটো ভাষা সেম, একই পাঞ্জাবি ভাষায় ভারতের পাঞ্জাব এবং পাকিস্তানের পাঞ্জাব একই ভাষায় কথা বলে। সিন্ধি যারা, তারা একই, সিন্ধি যারা ভারতে থাকে ভারতীয় সিন্ধি, যারা পাকিস্তানে থাকে পাকিস্তান সিন্ধি যারা কথা বলে তারা তো ভারতীয় না। বাংলাদেশি যারা বাংলায় কথা বলে তারা ভারতের নাগরিক না, তারা বাংলাদেশি। এবং বাংলাদেশে যেভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে, স্বপন, আমি এই বোধহয় 2-4 দিন আগেই একটা প্রোগ্রাম করেছি, খুব পরিষ্কার প্রোগ্রামে বলা হয়েছে যে 10টা যে বর্ডারের কাছে যে জেলা পশ্চিমবাংলার সঙ্গে লাগানো বাংলাদেশে 10টা জেলা আছে, এবং তুমি আমরা দুটো স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলতে হবে, কারণ হাওয়ায় কথা বলে বাজার গরম করে, রাজনৈতিক ভাবে বাজার গরম করে লাভ নেই। তো আমি যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে কথা বলি, 2011 এবং 2024 অথবা 23 নাও, 2024 দুটো ইলেকশনে, এটা তো আমার ফিগার না, তোমারও ফিগার না, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। একদমই 11 যা ভোটার ছিল পশ্চিম বাংলায়, ধরো আমি একটা জায়গায় সুতি ধরে নাও, মালদা ধরে নাও, ফারাক্কা ধরে নাও, যে কোনো একটা, সেইখান দিয়ে মুর্শিদাবাদের যে কোনো জায়গা ধরে নাও, সেইখান থেকে 2024-এ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার তা বৃদ্ধি পেয়েছে 35 থেকে 37%। যদি ধরো 0% আমি ধরে নিচ্ছি 2011, সেটা হয়ে গেছে 35%। তো একদম 35% এই ধরো 13-14 বছরে, অথবা 2024 যদি ধরি 2011 থেকে, তাহলে আমাদের হয়ে গেল হচ্ছে 13 বছর।